আকাশ কালো মেঘে ঢাকা, সেই সাথে হালকা বাতাস বইছে চারিদিকে। উঠোনে ঠেলা গাড়ির উপর চিকেন পকোড়ার জিনিসপত্র, বেসন, কড়াই, চুলা সব গুছিয়ে নিয়ে শুকনো মুখে দাঁড়িয়ে আছে শম্ভু। শরীরও খানিকটা কাঁপছে তারই সাথে বারবার কাশিও দিচ্ছে সে। বিষয়টা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করল শম্ভুর স্ত্রী মালতী। তারপর খানিকটা রেগেই শম্ভুর সামনে এসে দাঁড়ালো সে। কি গো, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কোথায় যাচ্ছ বলো তো? আজ তোমাকে কোথাও বেরোতে হবে না, বুঝলে? না গেলে কি করে হবে বলো তো গিন্নি? এতগুলো মাংস, গুলিয়ে রাখা বেসন, সবগুলো যে নষ্ট হয়ে যাবে। সে কষ্ট হলে হোক, আগে তো শরীর। সেই শরীরটাই যদি না থাকে এসব দিয়ে কি হবে বলো তো? আর তাছাড়াও একদিন ব্যবসা বন্ধ রাখলে কিছুই হবে না। এই ব্যবসায় তো আমাদের দুমুঠো অন্ন খাইয়ে বাঁচিয়ে রেখেছে গো। এটাকে অবহেলা করলে চলবে কি করে? আর এই শরীরের কথা ভাবছো তো? পুরুষ মানুষের শরীরে এই সামান্য জ্বর কি বা করবে? আমাকে নিয়ে এত চিন্তা করো না, আমি আসছি। এই বলে কাস্তে কাস্তে ঠেলা গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল শম্ভু। দুগ্গা দুগ্গা, মাগো তুমি আমার শেষ ভরসা, আমার মানুষটাকে তুমি একটু দেখো। ও বাবা, তুমি এমন তাড়াহুড়ো করে হাঁটছো কেন গো? আমি বাচ্চা মানুষ, এত জোরে কি হাঁটতে পারি? তাড়াহুড়ো কি সাধে করছি রে পিন্টু? আজ কত দেরি হয়ে গেছে দেখ, স্কুলের বেল পড়লো বলে। এরপর বাপ ছেলে দুজনকেই হেডমিস্ট্রেসের কাছে বকা খেতেই হবে। হ্যাঁ বাবা, কিন্তু আমাদের হেডমিস্ট্রেস তো অনেক ভালো, সে তো কখনোই আমাকে বকুনি দেয় না। তোকে না দিলে কি হবে, আমাকে ঠিক দেবে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিদিনের মতোই ঠেলাগাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে শম্ভু। শরীরটা ভালো না থাকলেও মুখে হাসি রাখার চেষ্টা করছে সে। কড়াইয়ে টকবক করে ফুটতে থাকা তেলের মধ্যে একের পর এক চিকেন পকোড়া ছেড়ে দিচ্ছে। গরম গরম পকোড়ার গন্ধে আশেপাশে ছড়িয়ে পড়ছে এক অন্যরকম আমেজ। পকোড়া পকোড়া, গরম গরম চিকেন পকোড়া খাবে নাকি? না খেয়ে পস্তাবে নাকি? পস্তাতে যদি না চাও তাহলে জলদি জলদি চলে এসো। পকোড়া পকোড়া, গরম গরম চিকেন পকোড়া। ও বাবা, ওই দেখো শম্ভু কাকা এসেছে, চলো না বাবা দুটো চিকেন পকোড়া কিনি। শম্ভু কাকার পকোড়া কি স্বাদ! এখন পকোড়া খাওয়ার সময় নেই রে বাবা, চ তাড়াতাড়ি চ, টিফিন টাইমে কিনে দেবো। ঠেলাগাড়ির সামনে দিয়ে শ্যামল ও পিন্টু যেতেই তাদেরকে দাম দেবে শম্ভু। ও পিন্টু বাবু, আজকে পকোড়া না খেয়ে চলে যাচ্ছ যে? শম্ভু কাকু, এখন পকোড়া খাবো না গো, অনেক দেরি হয়ে গেছে। বাবা বলছে টিফিন টাইমে কিনে দেবে, এখন পকোড়া খেলে নাকি হেডমিস অনেক মারবে। তাই নাকি? হা হা হা, ঠিক আছে পিন্টু বাবু, তুমি টিফিন টাইমেই এসো। এরপর আর কথা না বাড়িয়ে পিন্টুকে নিয়ে স্কুলের ভিতরে চলে গেল। শম্ভু আবার পকোড়া ভাজতে শুরু করলো। ঠিক তখনই আকাশ আরো কালো হয়ে দমকা হাওয়া বইতে শুরু করলো চারিদিকে। হাই ভগবান, এখন এই আবার ঝড় বাতাস শুরু হলো কেন? সবে তো দোকানটা দিয়ে বসলাম। কয়েক মুহূর্তের মধ্যেই বাতাসের সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। অসুস্থ শরীর নিয়েই দুই হাতে ঠেলাগাড়ির ওপর টাঙানো প্লাস্টিকটা ধরে রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলো শম্ভু। কিন্তু প্রকৃতির কাছে যেন তার সব চেষ্টায় হার মানল। আরে আরে, উড়িস না উড়িস না, হাই ভগবান একটু রহম করো, এই প্লাস্টিকটা উড়ে গেলে সব ভিজে যাবে যে। প্রাণপণে চেষ্টা করেও দমকা হাওয়া এসে উড়িয়ে দিয়ে গেল প্লাস্টিকটা। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের সামনেই একে একে সব কিছু নষ্ট হতে দেখছে শম্ভু। গেল গেল, সব শেষ হয়ে গেল। এত কষ্ট করে ধার করে জিনিসগুলো কিনেছিলাম, সব গেল। এখন বাড়িতে গিয়ে মালতীকে কি বলবো আমি? হাই ভগবান, এ তুমি কি করলে? সারাদিন ঝড় বৃষ্টিতে ভিজে থাকার কারণে শম্ভুর জ্বরটা আরো বেড়ে গেল। শরীরটা যেন আগুনের মতো জ্বলছে, বারবার কাঁপছে সে।
অসহায় চোখে স্বামীর দিকে তাকিয়ে বসে আছে মালতী। জল, একটু জল দাও তো মালতী। শুকনো গলায় কাস্তে কাস্তে জল চাইতেই ধরফর করে বসে থেকে উঠে এক গ্লাস জল এনে শম্ভুর সামনে ধরল মালতী। এই নাও জল, এক ঢোকে খাওয়ার দরকার নেই, আস্তে আস্তে খাও। জলের গ্লাসটা সামনে ধরতেই ছো মেরে গ্লাসটা নিয়ে এক ঢোকে পুরোটা গ্লাসের জল শেষ করে আবারও শুয়ে পড়ল শম্ভু। ও মা গো, হ্যাঁ গো, তোমার তো শরীর একেবারে পুড়ে যাচ্ছে যে। তোমাকে কত করে বলেছিলাম আজ বেরোতে হবে না, আমার একটা কথাও শুনলে না। এখন এখন আমি কি করব বলো তো? তোমার কথা না শুনে ভুল করেছি মালতী। তোমার কথা যদি শুনতাম তাহলে হয়তো আমার এতগুলো জিনিস নষ্ট হতো না। আমারই ভুল হয়েছে গো। যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আর সেসব ভেবে কি হবে? আগে তুমি ভালো হও, তারপর আবার ব্যবসা করবে। এখন এসব নিয়ে চিন্তা করতে হবে না। চিন্তা কি আর সাধে করি? ধার করা টাকাটাও তুলতে পারলাম না। ওই খগেন মণ্ডলকে তো আর চেনো না, কাল বাদে পরশু টাকার জন্য বাড়ির উঠোনে এসে দাঁড়াবে। ভগবান আছেন গো, ভগবান আছেন, তিনি নিশ্চয়ই একটা না একটা পথ বের করে দেবেন। তুমি অত চিন্তা করো না। তোমার কথাই যেন ঠিক হয়। এরই মাঝে দেখতে দেখতেই কেটে গেল 2 দিন। প্রতিদিনের মতোই ছেলেকে নিয়ে স্কুলে এলো শ্যামল, কিন্তু স্কুল গেটের সামনে এসে দুজনেই চোখ এদিক ওদিক খুঁজতে লাগলো শম্ভুকে। কিন্তু চারিদিকে খুঁজেও কোথাও দেখা গেল না শম্ভুর সেই পরিচিত ঠেলা গাড়িটা। ও বাবা, শম্ভু কাকা কি আজও আসেনি? তাই তো দেখছি রে, অন্য সময় তো আমরা সবাই আসার আগেই দোকান সাজিয়ে বসে পড়ে, তবে 2 দিন ধরে তো কোথাও দেখছিই না। তাহলে কি শম্ভু কাকুর জ্বর আরো বেড়ে গেছে? হতে পারে বাবা, সেদিনও তো তার শরীরটা একদম ভালো লাগছিল না। আজও তাহলে শম্ভু কাকুর হাতে চিকেন পকোড়া খাওয়া হবে না? সেই যদি না আসে তবে তার পকোড়া খাবো কোত্থেকে? ও বাবা, চলো না শম্ভু কাকুর বাড়ি গিয়ে তার একটা খোঁজ নিয়ে আসি। যাবি বলছিস? ঠিক আছে, তাহলে স্কুল ছুটির পর যাবো খনি। ঠিক আছে। স্কুল ছুটি হতে আর দেরি করলো না বাবা ছেলে, সোজা চলে এলো শম্ভুদের বাড়িতে। শম্ভু দাদা, ও শম্ভু দাদা, বাড়িতে আছো? শম্ভু কাকু, ও শম্ভু কাকু, বাড়িতে আছো? এই দেখো আমি এসেছি গো। পিন্টু আর শ্যামলের ডাকাডাকি শুনে ঘর থেকে বেরিয়ে এলো মালতী। কে? এ কি আপনারা? আপনারা কারা? আমি শ্যামল, শম্ভু দাদা যে স্কুলের সামনে ঠেলা নিয়ে যায় আমি সেই স্কুলের মাস্টার, আর ও আমার ছেলে। কিন্তু গত 2 দিন ধরে শম্ভু দাদাকে কোথাও দেখতে পাচ্ছিলাম না। এদিকে পিন্টু অস্থির হয়ে পড়েছে পকোড়া খাওয়ার জন্যে, তাই শম্ভু দাদার খোঁজ নিতে এসেছি। ও আচ্ছা, আসুন দাদা, ভেতরে আসুন। আসলে মানুষটা বেশ কয়েকদিন ধরেই অসুস্থ, সেদিন ঝড়ে ভিজে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই আর ঠেলা গাড়ি নিয়ে যেতে পারছে না। কি বলছেন কি বৌদি, শম্ভু দাদা অসুস্থ? ঠিক আছে, চলুন দাদার কাছে যাই। শম্ভু কাকু, তুমি এত অসুস্থ হয়েছো কিন্তু আমাকে একবারও বললে না। তোমাকে কি করে বলতাম পিন্টু বাবু, আমি যে বিছানা থেকে উঠতে পারছিলাম না। শম্ভু দাদা, এ কি অবস্থা তোমার? ডাক্তার দেখিয়েছো? ডাক্তার? ডাক্তার কোথা থেকে দেখবো দাদা? ঘরে যা ছিল সব তো সেদিনের বৃষ্টিতেই শেষ হয়ে গেল, আর এখন ওষুধ কেনার টাকাটুকুও জুটছে না কপালে। হ্যাঁ শম্ভু দাদা, আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি যে তোমার অবস্থা এত খারাপ। বাবা, শম্ভু কাকুকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্যে আমার লক্ষ্মীর ভাড়ের থেকে কিছু টাকা দিতে চাই, তুমি কি রাগ করবে? অবশ্যই দেবে বাবা, মানুষের বিপদে আর ভালো কাজ করার জন্যই তো লক্ষ্মীর ভাড়ে টাকা জমায়, আর এটা তো অনেক ভালো কাজ, তুমি অবশ্যই কাকুকে টাকা দেবে। এরপর শ্যামল নিজের পকেট থেকে কিছু টাকা বের করে মালতীর হাতে দিল। এটা রাখুন বৌদি, খুব বেশি নেই,
তবে আপাতত ডাক্তার দেখিয়ে ওষুধ কিনতে পারবেন। না দাদা, আপনারা যে ওনার খোঁজ নিতে এসেছেন এতেই আমি খুশি। এভাবে টাকা দিয়ে আর লজ্জা দেবেন না। এখানে কিসের লজ্জা বৌদি? মনে করুন না আমি শম্ভু দাদার ছোট ভাই, এই ভেবেই টাকাটা রাখুন। আপনার এই উপকার আমি সারা জীবন মনে রাখবো দাদা। অনেক ধন্যবাদ আপনাকে।